সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলাপ করব অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সংলাপ, আগামী দিনের নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে। ইতিমধ্যে আমরা জেনেছি এবং বলা হচ্ছে যে অন্যান্য গণতান্ত্রিক সব দেশের মতোই ক্ষমতাসীন বর্তমান সরকারের অধীনেই, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দেশে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি মেয়াদ শেষেই সেই নির্বাচন হবে। আওয়ামী লীগ নেতারা হামেশাই এমন বলছেন। তারা বলছেন যে বিএনপি আগামী নির্বাচনে আসতে বাধ্য হবে এবং তারা অতীতে এই নির্বাচন বয়কট করেছে, সেটা তারা একটা ভুল সিদ্ধান্ত এবং এই নির্বাচনে যদি না আসে সামনে তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে। অন্যদিকে বিএনপি বলছে যে নিবন্ধনের ভয় না দেখিয়ে কিভাবে বিএনপিকে নির্বাচনে আনা যায় সে কথা তারা ভাবতে বলছেন এবং নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের কথাও তারা বলছেন। এর আগে আমরা দেখেছি যে তারা নির্বাচনে আসার ব্যাপারে কয়েকটি শর্তও দিয়েছিলেন গেল জানুয়ারি মাসে। প্রধানমন্ত্রী অবশ্য প্রত্যাশা যে বিএনপি আগামী নির্বাচনে আসবে এবং সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সেই হিসেবেই প্রধানমন্ত্রী দলের কর্মকাণ্ড চালাচ্ছেন বলেই মনে করছেন সবাই। আমরা এই নির্বাচনের গতি প্রকৃতি এবং রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে চলছে সে নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচিত হব, রয়েছেন সৈয়দ নুরুল ইসলাম, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, স্বাগত আপনাকে। রয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ, স্বাগত আপনাকেও। এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, স্বাগত আপনাকে। শুরু করতে চাই নুরুল ইসলাম, আপনার মাধ্যমে একটা ভূমিকা নিয়েছি আমরা, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে একটা নির্বাচনের একটা পদধ্বনি শোনা যাচ্ছে এবং বিএনপি নির্বাচনে যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা তারা ইঙ্গিত দিচ্ছেন, যদিও রাজনৈতিক বাকযুদ্ধ রেটরিক চলছে। সরকারি দলের বা প্রধানমন্ত্রীর কথাবার্তাতে মনে হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য যে অনুকূল একটা ব্যবস্থা পরিবেশ তৈরি করা দরকার বা সেরকম পরিস্থিতি থাকা দরকার, সেরকম কি মনে হচ্ছে যে এটা প্রিভেল করছে দেশে? ধন্যবাদ। আসলে আপনার অনুষ্ঠানের শিরোনামে কিন্তু অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, রাজনীতির অর্থই হচ্ছে আসলে সবাইকে নিয়ে, একা বা একা ব্যক্তি বা কোনো দল একা যখন কাজ করে তখন এটা রাজনীতি বলা যায় না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং আমাদের অনেক চড়াই উত্তরের পর থেকে আমরা এসেছি যেখানে এখানে রাজনীতি বলতে আসলে ইনক্লুসিভটাই বুঝি আমরা। বিভিন্ন কারণে বিভিন্ন সময় কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু এককভাবে কোনো দল নির্বাচন করে বাংলাদেশের রাজনীতি চর্চা করেছে বলে আমার মনে হয় না। বিভিন্ন প্রেক্ষাপটে কিছু কিছু দল কিছু কৌশলগত কারণে নির্বাচন থেকে দূরে সরেছিল, আবার কিছু কিছু দল অতি উৎসাহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটাই হচ্ছে আমাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং এটা না হলে আসলে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র কাঠামো দাঁড় হয় না। সেই সূত্র ধরে আমি বলবো যে আগামী নির্বাচনও ইনক্লুসিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে কে নির্বাচনে আসবে, কে আসবে না। 20টা রাজনৈতিক দলের মধ্যে যদি 2-1টা রাজনৈতিক দল নির্বাচনে তাদের কৌশলগত কারণে না আসে, সেটাকে এক্সক্লুসিভ বলা হবে কিনা এই প্রশ্ন। এখন বিএনপির মতো একটি বৃহত্তর গণতান্ত্রিক দল, আমি বিএনপিকে সবসময় একটা বড় জনপ্রিয় গণতান্ত্রিক দল হিসেবে দেখি। ওনারা গতবার নির্বাচনে আসেন নাই, কেন আসেন নাই ওনারা ভালো বলতে পারেন। এর চেয়েও খারাপ অবস্থায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে 75 পরবর্তীতেই আমি আওয়ামী লীগের রাজনীতিক কর্মী হিসেবে কাজ করেছি। অনেক কঠিন সময়ে কিন্তু আওয়ামী লীগ 79-এ নির্বাচনে অংশগ্রহণ করেছে, 30কে 31টা সিট পেয়েছিল এবং এমন কথা বলা হচ্ছিল যে হাতের তালুতে লোম গজাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এই ধরনের কথাবার্তাও কিন্তু বিএনপি নেতারা বলেছে। সেই সব কথাবার্তাগুলো শোনার পরেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে এসছে এবং নির্বাচন বয়কট আওয়ামী লীগ কখনো করেনি এবং আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে নাই বলে আজকে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বলতে আওয়ামী লীগকে বোঝায়, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি বলতে আওয়ামী লীগকে বোঝায়। বিএনপি গতবার নির্বাচনে না এসে বিএনপি বেশ ক্ষতি করেছে আমি আমার মনে করি। কারণ বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ একটি রাজনৈতিক দলকে কিন্তু রাজনীতি করতে হবে, ক্ষমতায় যাওয়াটা হতে হবে লক্ষ্য, কিন্তু শুধুমাত্র ক্ষমতায় যেতে পারলেই আমি নির্বাচনে যাব, না হয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না থাকলে আমি নির্বাচনে যাব না, এই ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা করে কিন্তু কোনো রাজনৈতিক দল সামনের দিকে আগাতে পারে না। গত নির্বাচনে না যাওয়ার পিছনে কি এটা কাজ করেছে? আমার কাছে কিছুটা মনস্তাত্ত্বিক কাজ করেছে। আপনি দেখেন রাজনীতিটা কিন্তু একটা খেলা। আপনি যখন ফুটবল ম্যাচে যান, প্রতিপক্ষ কিন্তু একটা কৌশল নির্ধারণ করে, সেখানে একটা কোচ থাকে, ট্রেনার থাকে, পরিকল্পনা করে। প্রতিপক্ষ চাইবেই যে আপনি যদি ওয়াকওভার দিতে পারেন আরো ভালো,
আপনি খেলার মাঠে গেলেন না, না খেলেই তো যেটা যদি যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু ওই প্রতিপক্ষ দলকে কিন্তু আপনি দোষারোপ করলে হবে না, কারণ দৃশ্যমান সে কিন্তু কোনো মারামারি পিটাপিটি করে নাই, এমন একটা অবয়ব তৈরি, কৌশলগত তৈরি হয়েছে যে আপনি বুঝেই গেলেন যে আপনি খেলা স্টেডিয়ামে গেলে হেরে যাবেন, আপনি গেলেন না। এমন হতে পারতো আপনি খেললে কিন্তু জিতে যেতে পারতেন। ওকে, আমি শেষ করে দিলে আমার কাছে মনে হয় যেন একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি এই গত নির্বাচনে না যাওয়ার ভুলটাকে বিএনপি রিয়ালাইজ করে আগামী নির্বাচনে বিএনপি যাবে। পারভেজ, ধন্যবাদ জহির ভাই আপনাকে। মানে শুধুমাত্র নিজেদের অবস্থা টিকিয়ে রাখার জন্য নির্বাচনে যাবে, নাকি আপনারা যে সহায়ক সরকারের কথা বলছেন, কিছু শর্ত দিচ্ছেন, কোনটা আপনাদের সামনে লোক? আমি আসলে নুরুল ভাইয়ের কথা শুনছিলাম এবং একটু শুধু তথ্য বিভ্রাট আছে, যেটা আমি সংশোধন করে দিচ্ছি। 1988 সনে বাংলাদেশ আওয়ামী লীগ যুগপৎভাবে তৎকালীন 15 দলীয় জোট এবং 7 দলীয় ঐক্য জোট একসাথে তৎকালীন জাতীয় পার্টির অধীনে নির্বাচনটি বর্জন করেছিল। এটা আমরা জাস্ট তথ্যটি আপনাকে দিয়ে রাখলাম। আর যেটা এখন বলছেন কৌশল বা যেটা বলা হচ্ছে ফুটবল খেলা, আমি আবার মানে ঠিক এইভাবে দেখি না। আমার কাছে রাজনীতি কখনোই ফুটবলের মতো পিং পং গেম কিছু না, যে আপনি যেটা রাজনীতির পারপাসটা কি জনকল্যাণ, আর সেকেন্ড অপশনটা হচ্ছে ক্ষমতায় যাওয়া। বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা হয়তো কখনোই ক্ষমতায় যেতে পারবে না, তার মানে কি তারা কি রাজনীতি করছে না? অবশ্যই করছে। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি অপশন, যে আপনার লক্ষ্যটা আপনি নিজেই ঠিক বলেছেন যে লক্ষ্যটা হচ্ছে ক্ষমতা, বাট পারপাসটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন দেখা যাচ্ছে কৌশল বলতে আমরা কি বুঝি, একটা হচ্ছে কুটো কৌশল, আরেকটা হচ্ছে অপকৌশল, আরেকটা হচ্ছে শুধু সিম্বলিক অ্যাডজেক্টিভ অর্থনা বলি যে কৌশলী। কিন্তু আওয়ামী লীগ যেই ভার্সনটা, যে ফ্রেমের মধ্যে নির্বাচনটি গতবার করেছে, একই ফ্রেমে যদি আওয়ামী লীগ না, যদি অন্য কোনো দলও হতো, তাহলে তারাও নির্বাচনে যেত না। কারণ এই আওয়ামী লীগের অধীনেই আমরা দেখেছি তারা নিজেরাই বলেছে অসাংবিধানিক একটা দাবি তুলেছিল তত্ত্বাবধায়ক সরকার, যখন আমাদের সংবিধানে ছিল না। দ্যাট টাইম ইট ওয়াজ 100% অসাংবিধানিক একটা দাবি ছিল আওয়ামী লীগ, এবং সেই দাবিটার সপক্ষে আওয়ামী লীগ দেশে আন্দোলন করেছে, জ্বালাও পোড়াও করেছে, জনগণেরকে দোহাই দিয়ে 173 দিন হরতালও করেছে, এসব কিছু কিন্তু করেছে। ফাইনালি শুধু বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, ওইটার কারণে বিএনপি নিজেই কিন্তু সেটাকে শ্রদ্ধা করে তারা সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা সংবিধানে অ্যাডাপ্ট করেছে। তো এখন আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ বরং সেটাকে, যেটা দিয়ে তারা ক্ষমতায় এসছে, সেটাকে তারা বর্জন শুধু না, সেটাকে তারা একেবারেই মানে অপঘাতী মৃত্যু দিয়ে তারা কি বলে আইনের দোহাই দিয়ে কোর্টের উপরে বন্দুক রেখে, আমি পার্সোনালি বলছি, তারা এটাকে জয়ী হয়েছে যে কোনো ফ্রেমের মাধ্যমে হোক। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আপনি কিভাবে দেখছেন এখন বিএনপির আন্দোলনটাকে? আওয়ামী লীগ এখন যারা, যেহেতু আমাদের দেশের রাজনীতিটা সারা বিশ্বের রাজনীতিতে জয়ী হয়ে কি উইনার টেক্স অল, যখন যে জয়ী হয়ে যায় তার সমস্ত কৌশলগুলি জায়েজ হয়ে যায় সব ক্ষেত্রে। এটা বিএনপি বেলা হয়েছিল না, না, এটা সবার ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি এই জন্য, কারণ হিস্ট্রিটা কিন্তু লিখে হচ্ছে যে জয়ী হয় সেই, উইনার যে হয় তারটাই বলা হয়। ফলশ্রুতিতে যে কোনোভাবে আপনি জাস্ট খেয়াল করে দেখবেন যে তৎকালীন এই বিএনপি যে আন্দোলনটি ঘোষণা করেছিল, এই আন্দোলনটি থামানোর জন্য আওয়ামী লীগ যে কৌশল অবলম্বন করেছিল, সাধারণত সাম্প্রতিককালে কোনো দেশে, স্বাধীন কোনো দেশে স্বাধীন নাগরিকের উপরে এই ধরনের কৌশল প্রয়োগ করে, দমন নীতি প্রয়োগ করে এবং বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পুরে হত্যা করে, বিরোধী দলের নেত্রীর বালির ট্রাক দিয়ে আটকিয়ে রেখে এই ধরনের আন্দোলন মানে কে মোকাবেলা করার কৌশলটা খুব বেশি আমরা দেখিনি। আমরা দেখেছি, অতীতে দেখেছি, কিন্তু ইভেন যদি আমরা মানে এভাবে চিন্তা করতে চাই জহির ভাই, যে যদি কথার কথা 70-এর নির্বাচনের পরে বঙ্গবন্ধুর হাতে যখন ক্ষমতা দেওয়া হচ্ছে না, যখন সারা দেশে উত্তাল, পশ্চিম পাকিস্তানও ভুট্টো বলছে আমি ক্ষমতায় যাব, এটা সেটা নেগোসিয়েশন চলছে, তখন যদি 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের দিন যদি ওনাকে যদি ঘর থেকে বের হতে না দেওয়া হতো, ঠিক একইভাবে তৎকালীন পাকিস্তানি স্বৈরাচারী সরকার যদি তার বাড়ির চারপাশে 500 বালির ট্রাক রেখে দিত, আপনি মানে জাস্ট চিন্তা করুন, তাহলে দে কুড হ্যাভ ডান দিস, বাট তারা কিন্তু সেটা করেনি। তাহলে এখন কথা হচ্ছে, আপনি ভাবছেন আপনি ক্ষমতায় থাকবেন, ওয়েল, কিন্তু ক্ষমতায় থাকার যে কৌশলটি, সেই কৌশলটি কিন্তু আপনি জনবিরোধী হিসেবে আপনি প্রয়োগ করেছেন। ফলশ্রুতিতে আপনি এখন ভাবছেন যে ইউ আর ইন পাওয়ার। এবং আপনি দেখেন, যেটা নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছে, যে পৃথিবীতে কোনো দেশেই শুধুমাত্র একটি রাজনৈতিক দল চর্চা করে তারা ক্ষমতায় থাকবে, এই প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি সাস্টেনেবল না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা যে প্রেসিডেন্টটা তৈরি করে দিল এখন, ফলশ্রুতি কি হবে, কোনো কারণে
কোনো কারণে কথাটা আবার রিপিট করছি, যদি কোনো কারণে পাশার দান উল্টে যায় এবং কোনো কারণে যদি অন্য দল ক্ষমতায় যায় এবং যেই কৌশলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে তারা যদি একই কৌশল প্রয়োগ করে, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের মূল্যবোধ, আমাদের সিভিলাইজেশন, আমাদের যে ফ্রিডম অফ স্পিচ, এই যে সাংবিধানিক কথা, এই থিমসগুলি, এই ভ্যালুসগুলি কোথায় পাবো আমরা? ওকে, জনাব তাজ রহমান, আপনারা কি ভাবছেন, জাতীয় পার্টি কি ভাবছে? থ্যাংক ইউ আপনাকে এবং এনটিভির দেশ বিদেশের সকল দর্শক শ্রোতাকে জানাই সালামের শুভেচ্ছা। দেখেন, আমাদের 46 ইয়ার্স হয়ে গেল আমাদের ইন্ডিপেন্ডেন্টের, এখনো পর্যন্ত আমাদের দল ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল। আমরা নির্বাচনটা কিভাবে হবে এটাতে এখনো কিন্তু সমঝোতা আমরা আসতে পারিনি। প্রতিটা বছর 5 বছর যখন শেষ হয়, নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের একটা ঝামেলা সৃষ্টি হয়, মতবিরোধ হয়, একে অপরের প্রতি অবিশ্বাস শুরু হয়। তার ধারাবাহিকতায় গত নির্বাচন কমিশন গঠন নিয়ে শুরু ছিল। এর কারণটা হলো আমাদের একটা টেন্ডেন্সি হলো যে আমরা ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতায় গেলে ক্ষমতায় থাকতে হবে। রাজনৈতিক প্রত্যেকটি দলের কিন্তু ক্ষমতায় থাকাতে ভুল ত্রুটি অনেক আছে, কারো কম কারো বেশি, এটার বাইরে কেউ না, তিনও দলই না এটার বাইরে। কিন্তু আমাদের এই যে সমস্যাটা আছে এখন, বিএনপি বলতেছে যে যদি একটা সহায়ক সরকার না হয় তা আগামী নির্বাচনে বিএনপি যাবে না। সরকার বলতেছে সংবিধানের অধীনে যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় হবে। সেই সংবিধানের অধীনের ফর্মুলাটা হলো প্রধানমন্ত্রীর অধীনে আগামী নির্বাচন হবে। এটা আপনার পার্লামেন্টের সিস্টেমে সেটা ব্রিটেনেও আছে। ব্রিটেনের ইলেকশন আছে 8 তারিখ জুনের, কিন্তু পার্লামেন্টে প্রাইম মিনিস্টার তেরেজা মে কিন্তু থাকবে সেখানে। এটা ফর্মুলা আছে, কিন্তু আমাদের দেশে হয়েছে কি আস্থাহীনতার অভাব। আমাদের মতবিরোধ এত বেশি, অবিশ্বাস এত বেশি যে এটা বিএনপি এখন ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সেম অবস্থা করতো। আমাদের এই রাজনীতির দূরত্বটা সবচেয়ে বেশি। এই দূরত্বটা কমানোর জন্য আমরা জাতীয় পার্টি বলতেছি যে নিরপেক্ষ শব্দ বলতে কোনো জিনিস নাই, যেটা আমরা এটা সাফারে ছিলাম। 3 জোটের রূপরেখা এরশাদ সাহেব যখন ক্ষমতা ছাড়লেন 90-তে, 91-তে জাস্টিস শাহাবুদ্দিন হাসে ক্ষমতা দিলেন। জাস্টিস শাহাবুদ্দিন ভাইস প্রেসিডেন্ট হলেন। ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা দেওয়ার পর লেখা ছিল কন্ট্রাক্টে সবাই সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা জাতীয় পার্টি সেখানে কিন্তু পাই নাই, আমাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হয় নাই, নির্বাচনী প্রচারণা চালাইতে দেওয়া হয় নাই। সব মন্ত্রী এমপিরা, দলের চেয়ারম্যান সহ, বিরোধী দলের নেত্রী বেগম রোশন সহ সবাই জেলে ছিলেন। কেয়ারটেকার গভর্নমেন্ট এসে বললেন আমরা কারোর বিচার করতে আসি নাই, নির্বাচিত সরকার এসে বিচার করবেন, কিন্তু তার ধারাবাহিকতা রাখতে পারলেন না, আমাদেরকে সবাইকে জেলে দিলেন। আমরা কি পেলাম? কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে কিছু পাই নাই। যদিও ওনারা সেই জাস্টিস শাহাবুদ্দিনকে সংসদে অ্যামেন্ডমেন্ট করে, বাংলাদেশে কি পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, আবার ওনাকে চিফ জাস্টিসের জায়গায় বসিয়ে দেওয়া হলো। সেই ধারাবাহিকতা সংসদে ওনারা পরিবর্তন করলেন। নেক্সট ইলেকশন 2টা হলো, বিএনপি আসলো একবার, আওয়ামী লীগ আসলো একবার। হাইকোর্টের থেকে আপিলের ডিভিশনে গিয়ে সেটা আপনার চেঞ্জ হয়ে আসলো, বলে না আগামী নির্বাচন তত্ত্বাবধান না করে সংসদীয় পদ্ধতিতে করা হোক। কিন্তু বিএনপি এখানে একটা কথা বলে যে এখানে বলা হয়েছে আরো 2 টার্ম, কিন্তু ওরা বলতেছে না 2 টার্ম তো হয়ে গেছে। তো এই যে আমাদের মতবিরোধ, এটা আমরা চাই না। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, আওয়ামী লীগ নির্বাচনে আমরা কোন টার্মে আসবে বিএনপি, আপনাদের কি মত? আমাদের কত হলো সাংবিধানিক সরকারের অবস্থা, সাংবিধানিক পথটা তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে। এখন যেটা হলো, আগামী সরকারে যদি প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হয়, কনস্টিটিউশন অনুযায়ী বিএনপি সেখানে পার্টিসিপেট করতে পারতেছে না, যে ক্যাবিনেটে যাইতে পারতেছে না। কারণ হলো ওইখানে বলা হয়েছে, যেটা পারভেজ জানবেন ভালো করে, ওইখানে বলা হয়েছে যারা সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলা সেখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যাবে, বিএনপি তো সেখানে যাইতে পারতেছে না। এখন এটাই ফর্মুলাটা কি হবে, এটা সরকার বলে দিতে পারবে। সরকার যদি একটু নমনীয় ভাব দেখায় যে বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে, আর বিএনপিরও বুঝতে হবে যে জ্বালাও পোড়া করে আর হবে না, একটা সমঝোতার মধ্যে দিয়ে আগামী নির্বাচনে যদি সবার অংশগ্রহণে হয়, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিট, দেশের জন্য মঙ্গল, স্বাধীনতার জন্য মঙ্গল, আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য মঙ্গল। বিএনপি কি দর কষাকষির অবস্থানে আছে, নাকি সহায়ক সরকার না হলে নির্বাচনে যাবেই না, নাকি একটা পরিবেশ তৈরি করার জন্য এই দাবিগুলো তুলছে? কিন্তু জহির ভাই, সহায়ক সরকারের যে কনসেপ্টটা বিএনপি বারবার বলছে, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটাকে এন্ডোর্স করেছেন। গতবার লাস্ট টাইমে যে ওনার যে অ্যাপিলটা ছিল, ওনার যে ডায়ালগের জন্য যে বিরোধী নেত্রীকে তখন যে ফোন দিয়েছিলেন, তখন কিন্তু উনি এটা প্রস্তাব দিয়েছিলেন। এবং আমরা মনে করি প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে এখনো সরেননি, এটা হচ্ছে আমার বিশ্বাস পার্সোনালি। এবং উনি ওনার যে কমিটমেন্টটা আছে, উনি জনগণের কাছে যে কমিটমেন্টটা রেখেছেন, আমার মনে হয় যে এটা অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এটাকে আরো আবার ভালো মতো এন্ডোর্স করা উচিত। এবং তাজ ভাই যেটা বলেছেন যে পার্লামেন্টে প্রতিনিধিত্বশীল যে দলগুলি, যে ব্যাপারগুলি আছে, দেখুন আমার দেশের রাজনীতি এবং গণতন্ত্র কখনোই কিন্তু সংবিধান মেনে কখনো হাঁটেনি।
আমরা 90 থেকে শুরু না, একেবারে যদি স্বাধীনতার পর থেকেই চিন্তা করে দেখবেন অনেক কিছু কিন্তু ত্রুটি বিচ্যুতিগুলিকে আমরা ওভারলেপ করে বাইপাস করে আস্তে আস্তে কিন্তু এটা সাস্টেনেবল জায়গা ঠেকেছে। সো আমি মনে করি ডেমোক্রেসি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট। যদি দেশের বিএনপির মতো একটি 34-36% পপুলারিটি যারা ওন করে তাদেরকে এরকম একটা মানে গ্রুপকে আপনি বাইরে রেখে যে কোনো ধরনের ইলেকশন করেন না কেন সেটা সিলেকশনে রূপান্তরিত হয়, সেটা আমরা প্রতিবারই দেখছি। এবং এটা হয় কি একটা হাস্য তামাশা তৈরি হয়। আমি উইথ ডিউ রেসপেক্ট উইথ এভরিওয়ান, কারণ এই কম্পিটিটিভ ভাবটা যদি না থাকে তাহলে যেটা বাইরের যারা আছেন তারা পর্যন্ত কোনো মানে কাউকে পাঠান না ইলেকশন দেখার জন্য, কোনো অবজারভার আসে না। আমার দেশে যারা আছে সেটা একটা নিষ্প্রাণ অবস্থায় তৈরি হয়। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা আপনারা হতাশায় পর্যবেসিত হয়ে যান যে আসলে তাহলে এই ইলেকশনটাকে কিভাবে আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নেওয়া হয়, আমরা জানি না যে বিএনপির অবস্থান কি, যে সহায়ক সরকার ছাড়া ওনারা নির্বাচনে আদৌ যাবেন কিনা, তবে ইঙ্গিত দেখা যাচ্ছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়তো হবে এই সরকারের অধীনে যদি হয় ধরে নেওয়া যায়। যে দাবিগুলো তারা তুলছে এগুলো জাস্টিফাইড কিনা, বা এগুলোকে মিট করে নির্বাচনে পরিবেশ তৈরি করার কোনো উদ্যোগ বা পথ সামনের দিনে খোলা হবে কিনা। যেমন এখানে একটি এর আগে বলা হয়েছিল যে সরকারের দ্বিতীয় মেয়াদে 3 বছর পূর্তির পরে বিএনপি একটা প্রেস কনফারেন্স করেছিল, তখন তারা একটা সাহসী নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা, যাই হোক অনেক আলোচনার পর একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেটা কোনো না কোনোভাবে বিএনপি মেনেও নিয়েছে অ্যাপারেন্টলি, তাই তো মনে হচ্ছে। না, মেনে নেওয়ার ক্ষেত্রে এখানে বিএনপি যে আপত্তির জায়গাটি সেগুলো কিন্তু বিএনপি অলরেডি তুলে ধরেছে। এবং আমার কথা হচ্ছে কি, দেখুন কিন্তু তার অধীনে তারা তো ইলেকশন করছে না, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ইলেকশনগুলি হচ্ছে এগুলিকে আপনি শুধু মানে স্থানীয় সরকারি নির্বাচন, এখানে কিন্তু গভর্নমেন্টের থাকা না থাকা ডিটারমিন করে না। আপনি এটা নিজেও বলছেন যে বাংলাদেশে যদি সমস্ত স্থানীয় সরকারি নির্বাচনও যদি অপোজিশন জিতে যায়, বিএনপি বা জাতীয় পার্টি বা থার্ড পার্টি জিতে যায়, তাতেও কিন্তু সরকারের ক্ষমতার পালাবদলে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই আনলেস ইট ইজ ন্যাশনাল ইলেকশন। সুতরাং আজ পর্যন্ত এই গভর্নমেন্ট যারা এই স্থানীয় এই মানে ইসি যিনি আছেন তারা এখনো সেই সক্ষমতা কতটুকু দিতে পারবেন সেটা আমরা সন্দিহান। কারণ মেহেরপুরে আমরা দেখেছি যে ইলেকশন হচ্ছে সেখানেও 2 জন এসআইকে সাসপেন্ড করা হয়েছে। আমরা দেখলাম যে আজকে মেহেরপুরে যে পৌর মেয়র যে নির্বাচন হচ্ছে, তার মানে কি, মানে শুধুমাত্র একটা জায়গায় নির্বাচন হচ্ছে, সেখানে যেই মৎসব হয়ে যায় এবং ইলেকশন কমিশন প্রোঅ্যাক্টিভ ভূমিকায় না থাকাতে তাতে প্রবলেম যেটা হয় যে জনগণের মধ্যে ইলেকশন কমিশন সম্বন্ধে যে আস্থাহীন থাকে ওইটা ওই প্রকট থেকে। জনাব ইসলাম, আমরা শুনছি যে পার্টির সাধারণ সম্পাদকও বলছেন এবং এই কথা মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী যখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সংলাপ করতে গিয়েছেন, তখনও বলে এসছেন যে নির্বাচনকালীন সময়ে তাদের ভূমিকা কি হবে সেটা সরকার নির্বাচন পর্যবেক্ষণের তারাই নির্বাচন পর্যবেক্ষণ তত্ত্বাবধান করবে, নির্বাচন কমিশন দায়িত্বে থাকবে সবকিছু, এবং কোনো ধরনের কি বলে যে রুটিন কাজের বাইরে তারা আর কিছু করবে না, সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে আসছে। এর মাধ্যমে সরকারের মানে কি ধরনের মানসিকতার প্রতিফলন ঘটছে যে একটা নির্বাচন কম্পিটিটিভ একটা নির্বাচন করার জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার সেটার ব্যাপারে তাদের আন্তরিক মনে হচ্ছে কিনা? আপনি যদি স্থানীয় নির্বাচনগুলোর দিকে খেয়াল করেন, বড় ধরনের 2টা নির্বাচন হয়ে গেছে, একটা হচ্ছে নারায়ণগঞ্জ, একটা হচ্ছে কুমিল্লা। এগুলোকে অনেকটা মিনি পার্লামেন্ট নির্বাচন বলতে পারেন। সেই নির্বাচনগুলোর অভিজ্ঞতা নির্বাচন কমিশন এবং সরকারের ভূমিকা দেখলে কিন্তু স্পষ্ট হয় বিএনপিও কিন্তু সেখানে খুব বেশি প্রতিক্রিয়ার জায়গা ওনাদের জন্য স্পেস পান নাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যতটুকু বুঝি, কারণ আমি কিন্তু নীতি নির্ধারক পর্যায়ের কেউ না, আমি নীতি নির্ধারণী কোনো কথা বলতে পারি না, কিন্তু আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে আওয়ামী লীগ চাই সবাই মিলে নির্বাচন করুক এবং আগামী নির্বাচনটা যাতে ক্রেডিবল হয়, আরো বেশি ক্রেডিবল হয়। তার অর্থ এই নয় যে গত নির্বাচন ক্রেডিবল ছিল না, আরো বেশি ক্রেডিবল হয়। এখন বিএনপির সমস্যা, প্রধানমন্ত্রী বলেছেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, এবং বিএনপির সমস্যা হচ্ছে, আমি যদি পারভেজ ভাইয়ের কথাটাকে যদি নীতি নির্ধারণী কথায় ধরে নিই, বিএনপির সমস্যা হচ্ছে যে সহায়ক যে সরকার, এই সহায়ক সরকার সংজ্ঞাটা কি? এই সংজ্ঞায় কি এমন কোনো কিছু লেখা আছে বিহাইন্ড দ্য স্ক্রিন যে এমন একটি সরকার ব্যবস্থা চাই যে সরকার সর্বশক্তি নিয়োগ করে আমাদেরকে ক্ষমতা আসার জন্য সহায়তা করবেন? এটা কি সহায়ক শক্তি, সহায়ক সরকার, নাকি এমন একটি সরকার চাই যে সরকার অবাধ অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে? এখন আমার সবচেয়ে বড় সমস্যা, আমি বিএনপির অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে ইদানিং একটা, ওনারা তথ্যবাদের সরকার থেকে বেরিয়ে এসছেন। তথ্যবাদের সরকার এটার 50 সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা করে মূল্যবান সময় নষ্ট করার পক্ষে না, গণ যেটা গণ সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন হচ্ছে সহায়ক শক্তি। সহায়ক বলতে ডেফিনিশনটা কি? এটাকে আমি আবার রিপিট করব যে সহায়ক বলতে হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা চাই যে সরকার নির্বাচনকালীন সময়ে সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে ক্ষমতা আসার জন্য, নিশ্চয়তা দিতে হবে, না হয় আমরা নির্বাচনে যাব না। এটা যদি কোনো রাজনৈতিক দলের কৌশল হয়, আমি নিশ্চিত করে বলতে পারি নির্বাচন আগে, এবার নির্বাচনে বিএনপি আসছে না। বাট আমি আবার
একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি মনে করি যে বিএনপি এখন প্রত্যেক দিন রিয়েলাইজ করছেন যে ওনারা নির্বাচনে না গিয়ে ভুল করেছেন, যেসব কথাবার্তাগুলো বলছেন সেসব কথাবার্তাগুলো হচ্ছে এটা বার্গেনিং স্পেস তৈরি করার জন্য বিএনপি আগামী নির্বাচনে যাবেই যাবে। বিএনপি যদি আগামী নির্বাচনে না যায়, বিএনপির জন্য অনেক বড় ক্ষতি অপেক্ষা করছে। জনাব তাজ রহমান, আপনার অবস্থান থেকে, আপনার মহাজোটের আপনারা আছেন, আপনার অবস্থান থেকে আপনি কিভাবে দেখেন? এখানে কয়েকটা শর্ত তারা বলেছিল যে বিরোধী দল নির্মূলের পথ বন্ধ করতে হবে, সকল রাজনৈতিক নেতাকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সভা মিছিল সমাবেশ করার সুযোগ দিতে হবে ইত্যাদি। আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হিসেবে এই দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন? আমি দেখেন, আমরা কিন্তু একটা কথা আপনাকে বলি, আমরা এখন মহাজোটে না, আমরা সংসদে বিরোধী দল। জি, আমাদের মহাজোট 2008 ছিল। আমরা এখন এই মুহূর্তে আমাদের দলের গত 25 তারিখে যে মিটিং হলো প্রেসিডিয়ামে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এককভাবে নির্বাচন করার জন্য আমাদের কাজ শুরু করতে হবে। আমি সিলেট ডিভিশনের দায়িত্ব এবং সিলেট জেলার আহ্বায়ক হিসাবে আমাদেরকে বলা হয়েছে যে লিস্ট শর্ট করে আমাদের কারা কারা ক্যান্ডিডেট আছে ওদের নাম দেওয়ার জন্য। আমি অলরেডি সেটা সাবমিটেড টু দি চেয়ারম্যান। এখন হলো আমরা আগামী দিনের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রস্তুতি থাকবে একক করার জন্য। দল দেশের স্বার্থে যদি কোনো কিছু তখন আসে, কোনো নেগোসিয়েশন, কোনো জোট, সেটা তখন সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান, বিরোধী দলের নেতৃত্ব চেয়ারম্যান সহ প্রেসিডিয়ামে দেওয়া হবে। এবার আসেন আপনি মামলা প্রত্যাহার, সব মামলা প্রত্যাহার এটা দালাওভাবে একটা কথা, কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিএনপির যে দাবি, রাজনীতিতে যদি হয়রানিমূলক সত্যি মামলা হয়ে থাকে তাহলে সেগুলো আমরা মনে করি যে এগুলাতে বড় বড় নেতা যারা আছে তাদেরকে ইলেকশন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। আপনাদের নেতা তো খালাস পেয়েছেন, আমাদের নেতা তো রাডার মামলায় খালাস পেয়েছেন, এখনো মামলা আছে আরো আমরা কিন্তু এই মামলাটাই কিন্তু আপনার আজকে একদিনে না, 25 বছর পরে কিন্তু আমাদের নেতা সেই মামলা থেকে খালাস পেলেন। তো এই দেশের রাজনৈতিক মামলা যে কিভাবে চলতে থাকে, এখনো মামলা ঝুলে আছে আমার নেতার পিছনে, বিএনপির করা মামলাগুলাই। এখন সেই বিএনপি কিন্তু তাদের এই মামলা দৌড়াইতেছে। কালকে হাবিব ভাই বললো এদের 30টা মামলা আছে, দৌড়াইতেছে। তো এই মামলা দিয়ে রাজনীতি আমাদের বন্ধ করা উচিত। এটা কিন্তু সবসময় যে সরকার যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা রাস্তা তৈরি করা হয়, এই রাস্তাটা বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ হয় আমাদের রাজনীতির বিশ্বাসটা বাড়বে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, আমরা বিশেষ করে 3টে রাজনৈতিক দল, আমরা সবারই ইচ্ছা সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা ক্ষমতায় আসবে। এখানে বিএনপির মতো একটা দল বাইরে 8 জন আগামী নির্বাচনে না থাকে, এতে দেশের জন্য মঙ্গল নয়। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন ওনার কাউন্সিলে যে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করা যাবে না। সুতরাং দলকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। দ্যাট মিনস মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন বিএনপি আসুক নির্বাচনে, কিন্তু আমরা একে অন্যের শত্রু হব না। শত্রু হয়ে বাংলাদেশকে আপনি আরও এগিয়ে নেওয়ার যে একটা বিশাল আমাদের প্রাপ্তি, সেই প্রাপ্তিটা নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত হবে বিরোধী দলের প্রতি আমাদের মতপার্থক্য থাকবে, আমরা ডিবেট করব, আলোচনা করব, নির্বাচন দিব, কিন্তু এটাতে আমাদের গাইবান্ধার এমপি মঞ্জুর ইসলামের মতো তাকে হত্যা ষড়যন্ত্র করব না, প্রশ্নই আসে না। এটা কেউ কোনো দল, এটা আমি মনে করি না কোনো রাজনৈতিক দল, সাবেক আপনার দলে, প্রত্যেক দলে কিন্তু কিছু কালপিটরা থাকে, তাই বলে দলকে আপনি কিন্তু দুষতে পারবেন না। এরা দল থেকে বাইরে গিয়ে একটা দুর্নীতি ইস্যু করে যে সমস্ত দল দায়ী করতে পারবে না কোনো দলকেও, এটা আমরা বিশেষ করে মনে করি না। কিন্তু যারা কালপিটি, যারা অন্যায় করবে তাদেরকে দল থেকে বাইর করে দেওয়া উচিত এবং দলে রাখাই উচিত না। কিন্তু আগামী নির্বাচনের কথা আসি। এবার আগামী নির্বাচনে আমাদের দল তো কি, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, আমরা সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সেই পরিবেশটা করার জন্য যদি প্রয়োজন হয় সরকার পক্ষ থেকে একটু ছাড় যদি দিতে হয়, তো কেন দেওয়া হবে না, দিয়ে বিএনপিকে আনাও। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন, আমাদের ক্ষমতায় যদি যাই আমরা, তাহলে নির্বাচন সুষ্ঠু, ক্ষমতায় না গেলে সূক্ষ্ম কারচুপি। এই মন মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে তো বেরিয়ে আসবে। যেটা নুর ইসলাম ভাইও বললেন যে সহায়ক সরকার মানে আপনারা বুঝাতে চাচ্ছেন এখানে সব শক্তি নিয়োগ করে ক্ষমতায় বসালে সহায়ক সরকার। বলি নুর ইসলাম ভাই যেটা বলেছেন, হয়তো যেহেতু উনি একটা প্ল্যাটফর্মকে চিন্তা করেন, ভাবেন, সেভাবে বলছেন। আসলে অল অ্যালং বিএনপির স্ট্যান্ডটা কি ছিল, বিএনপি কিন্তু অল অ্যালং বলে এসেছিল যে আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে সবার দলের জন্য মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমি আগেই বলেছি, আজকে হয়তো প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, নুর ইসলাম ভাইরা দলে আছেন, সেই জন্য বলছেন যে এনভায়রনমেন্টে বাংলাদেশে নির্বাচন হয়েছে, এখানে তাজ ভাইরাও আছেন, ওনারা কিন্তু নির্বাচন পার্টিসিপেট করতে চাননি। কি পার্সপেক্টিভ ইলেকশনের পরে বাধ্য হয়েছেন সেটা আমি বলতে চাচ্ছি না, এখন এটা চলে গেছে। মূল কথা হচ্ছে কি, আওয়ামী লীগ যেই এনভায়রনমেন্ট তৈরি করে বাংলাদেশে নির্বাচন করেছে, বাংলাদেশের কোনো দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করতো না। আউট অফ 38 পার্টিস অনলি 5 to 6 পার্টি হ্যাজ বিন পার্টিসিপেটেড লাস্ট ইলেকশন। সো ওইটা কতটুকু ক্রেডিবল, ভাই বলছেন যে ওটা নাকি ক্রেডিবল ছিল, আমি ওটা বলতে চাই না। প্রধানমন্ত্রী নিজেই ওটাকে মানে ক্রেডিবলের ধারে কাছে রাখেননি। আমার কথাটি হচ্ছে ঠিক না, এখন আমি বলছি যে আওয়ামী লীগের যতজন এমপি এই সংসদে আছে এই নির্বাচনে,
যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তার 1/3 যদি পায়, দ্যাট কুড বি দ্য ভেরি গুড এনাফ, যদি ফেয়ার নির্বাচনে পায়। কিন্তু এরকম একটা একতরফা ওয়াক ওভারের মাধ্যমে গেলে সেটা আরেক জিনিস। আর বিএনপি নির্বাচনে যায়নি কথাটা কিন্তু ভুল। এটা বিএনপি ইলেকশনে যায়নি, একটা তাদের একটা সিদ্ধান্ত ছিল। সেটা কেন ছিল? একটা আদর্শের কারণে ছিল যে আমরা যেহেতু এই পর্যন্ত তাহলে সহায়ক নির্বাচনের যে কনসেপ্টটা বিএনপি দিয়েছে এটা খুব মানে আমি বলবো খুব স্পেসিফিক। বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাচ্ছি অন্তত ডিউরিং দ্যাট পার্টিকুলার টাইমে, শুধুমাত্র সেখানে যাতে এই যে অর্গানগুলি গভর্নমেন্টের পক্ষে ফেভারে কাজ করে ডিউরিং ইলেকশন, এই সময় তারা ইনফ্যাকচুয়াস থাকবে, তারা অকার্যকর থাকবে, তারা নিউট্রাল অবস্থানে থাকবে। যদি এখন কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি ওই পদে থাকে না, তার কোনো পাওয়ার থাকবে না ওই ইলেকশনকে কিন্তু ম্যানিপুলেট করার জন্য। জনাব পারভেজ, বিদ্যমান বাস্তবতায় কি মনে হচ্ছে যে ডাজ ইট সাউন্ড রিয়ালিস্টিক যে এরকম কুড নট বি পসিবল? কখনোই পারা যায়নি, এখনো পারা যাবে না। আমার যেটা পার্সোনালি অপশন সেটা হচ্ছে যে যদি সমস্ত দল মিলে মনে করে যে একটি গণতন্ত্রকে স্ট্রেংথেন করার জন্য, হেলদিয়ার করার জন্য আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, সেখানে অবশ্যই সরকারকে আগে আসতে হবে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না আমরা আসছি, we will be in power forever, will be remain in power forever, that could be a different sound. But যদি তারা মনে করে যে আমরা একটা ইলেকশন চাচ্ছি যেখানে সব দলকে আমরা একটা সুযোগ দিব, এখন আপনি বলতে পারেন যে তাহলে কি অন্য দলের পার্টিসিপেশন নির্ভর করছে আওয়ামী লীগের অ্যাটিটিউডের উপরে? আমি বলবো না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দলটি পাওয়ারে থাকে তাদের কাজটি বেশি হয় অন্য দলকে স্পেস দেওয়ার। এখন আমি যদি নিজেই মনে করি সমস্ত জায়গা দখল করে মনে করে যে আমরাই ভালো জায়গায় আছি, আমরাই হেলদি পজিশনে থাকবো, আমাদের এমপিরাই অটোভাবে রিনিউ হতে থাকবে বারবার, কোনো পার্টিসিপেট করতে হবে না, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। তাহলে ওই ডেমোক্রেসি কখনো সাস্টেনেবল হবে না। তো আমার লাস্ট কথা যেটা বলে দিই সেটা হচ্ছে যে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সবচাইতে বেস্ট অপশন হবে যে বিএনপি বলছে দেখে যে এটাকে রিজেক্ট করে দিবে আউটরাইট, নট লাইক দ্যাট। এর চেয়ে যদি ভালো কোনো প্রস্তাব আওয়ামী লীগের কাছে থাকে, এর চেয়ে ভালো প্রস্তাব জাতীয় পার্টির কাছে থাকে, দে কুড প্লেস, তারা বলতে পারে যে না বিএনপির প্রস্তাবটি ভালো না, আমাদের কাছে বিএনপির চেয়ে ভালো প্রস্তাব আছে। ভালো প্রস্তাব ওনারা তো বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে এবং দায়িত্ব কথা বলে দেই। নুরুল ইসলাম ভাই বলেছিলেন যে মিনি পার্লামেন্টের নির্বাচনের কথা। এই মিনি পার্লামেন্টের নির্বাচনের কথা কিন্তু আমরা গত এই ইলেকশনের আগে আমরা দেখেছি যেখানে বাংলাদেশ সবকটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছিল এবং সেটা কিন্তু ওই স্থান ওই ইসির অধীনেই, এবং সেই ইসির অধীনে পরবর্তীতে কি ন্যাক্কারজনক মৎসব হয়েছে ওনার শেষ পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা কিন্তু ভুলে যাই। আমি যখন জিতি অর্থাৎ তৎকালীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনগুলোতে যখন বিএনপি ক্যান্ডিডেটরা জিতেছেন স্থানীয় পর্যায়ে, তখন নির্বাচন কমিশন খুব ভালো কাজ করেছে। যখন পরবর্তীতে পেয়েছে যখন আওয়ামী লীগ জিতলো তখন নির্বাচন কমিশন খারাপ হয়ে গেছে। এই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বের হব, আমি শুধু বিএনপির কথা বলছি না, ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। আপনি যখন জিতবেন তখন আপনি বলছেন যে রাইট, আপনি যখন হারছেন তখন বলছেন আপনি দেখেন উনি যে কোট করেছেন ওনার কথা আমি রেকর্ড করি, উনি বলেছেন যে তৎকালীন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচনের ফার্স্ট ফেজে আমরা জিতেছিলাম, তখন নির্বাচন কমিশন ছিল নিরপেক্ষ, কারণ আমার জেতাটাকে উনি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে যখন আওয়ামী লীগ যখন তার স্ট্র্যাটেজিক চেঞ্জ করে যখন আওয়ামী লীগ জিতা শুরু করলো, তখন ওনারা বলছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। নির্বাচন কমিশন তো মানুষ নাকি, এটা তো যন্ত্রণা। আমি কিন্তু কখনো আলোচনার সময় ইন্টারাপশন পছন্দ করি না। আপনি যখন বলছিলেন আমি কিন্তু নীরবে শুনছিলাম, আমি যখন বলবো তখন আপনাকে শুনতে হবে এবং হজম করতে হবে, আমি যেরকম করেছিলাম। আমার কথা হচ্ছে স্পষ্ট, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা একটা জায়গায় এসেছি। 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। কোন নির্বাচনে পরাজিত হওয়ার পর কোন দল বলেছে নির্বাচনটা নিরপেক্ষ হয়েছিল বলেন? আওয়ামী লীগে বলে নাই, বিএনপিও বলে নাই। বিএনপি যখন আওয়ামী লীগ যখন হেরেছিল আওয়ামী লীগ বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছিল, গ্রাউন্ড দিয়ে দিয়েছিল। আর বিএনপি যখন হারলো বিএনপি কি বলেছে? পুকুর চুরি হয়েছে, গ্রাউন্ড দিয়ে বলেছে। পরবর্তীতেও কিন্তু সেম। 3টা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারগুলো বেঁচে থাকলে তারা কোন অবস্থায় আছেন, মরে গেলে ওনারা কোন অবস্থায় আছেন আমরা কেউ বলতে পারবো না, যদি ওনারা সাকসেসফুল হন। 3টা নির্বাচন পরিচালনাকারী 3টা তত্ত্বাবধায়ক সরকারের কোন অস্তিত্ব আমাদের সমাজে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দেখলে আমরা এখন বিয়ে অনুষ্ঠানের কথা বলি না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সন্তুষ্ট ছিলাম না 3টা তত্ত্বাবধায়ক নির্বাচনে। তাহলে যে 3টা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছে, সেই 3টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপিও জিতেছিল, আওয়ামী লীগও জিতেছিল। কোন তত্ত্বাবধায়ক সরকারকে 2 দল মিলে সাধুবাদ দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে গেছিল বলেন? দ্যাট মিনস দ্যাট চ্যাপ্টার ওয়াজ ফিনিশ।
ওটা আর আনা যাবে না। কিন্তু 2014 অভিজ্ঞতা থেকে কি কিছু অফার তাহলে করা আছে কিনা? আপনার এখন প্রশ্ন আসছে কি, নির্বাচন ব্যবস্থার জন্য তো আপনাকে কোনো না কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। সেই জায়গাটা হচ্ছে সংবিধানের জায়গা। সংবিধানের জায়গা অর্থাৎ আমরা সংবিধানের বাইরে গিয়ে বেশ কিছু প্র্যাকটিস আমরা করেছিলাম টু গেট সামথিং গুড। আসলে কি আমরা সামথিং গুড পেয়েছি? পাই নাই। তাহলে অভিজ্ঞতা বলছে, এই অভিজ্ঞতার আলোকে হাইকোর্ট কি রায় দিলেন? হাইকোর্ট রায় দিলেন বিচার ব্যবস্থা থেকে কাউকে নিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার করতে পারবেন না। বলেছেন কিনা? কি জন্য বলেছেন? ওনারা দেখেছেন 3টা নির্বাচনে বিচারপতি মহোদয়রাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। ওনাদের কাছে এটা ইনসাল্টিং ছিল। ওনারা নির্বাচন করার পরেও আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদেরকে সাধুবাদ দেইনি, সবাই মিলে দেইনি। যিনি জিতেছেন উনি বলেছেন নিরপেক্ষ হয়েছে, আর যিনি হেরেছেন উনি বলেছেন নিরপেক্ষ হয় নাই। তাহলে এইরকম একটা পচা ব্যবস্থা নিয়ে আবার কথা বলার সময় নষ্ট করার কোন দরকার নেই। এখন আসছে আপনি যাবেন কোথায়? আমি আবার রিপিট করবো, ওনারা বলছেন সহায়ক সরকার। এই সহায়ক সরকারের ডেফিনেশন ওনারা কিন্তু দেন নাই। পারসেপশন নিয়ে কথা বলেছেন। পারসেপশন এন্ড রিয়েলিটি ইজ ডিফারেন্ট থিং। পারসেপশন কি? এমন একটা সরকার ব্যবস্থা থাকবে, সেই সরকার ব্যবস্থা সবকিছু বা এমন ভাবে করবেন যাতে আমার জয়টা নিশ্চিত হয়। আমার জয়টা যদি নিশ্চিত না হয়, আপনি দেখেন কুমিল্লার নির্বাচনে 12টার সময় বলা হলো যে আমাদেরকে হারানোর জন্য সমস্ত আয়োজন করা হলো। 6টার সময় কি বললেন? 6টার সময় কি বললেন? নারায়ণগঞ্জ নির্বাচনের 4টা পর্যন্ত বিএনপি বলেছে কি? সন্ধ্যার সময় কি বলেছেন কি? সন্ধ্যার সময় বলার পর তারপর কি বলেছেন? এই যদি একটা রাজনৈতিক দলের মূল্যায়ন হয়, তারা সকালে জানে না দুপুরে কি হবে, তাহলে পারসেপশন নিয়ে কাজ করতে হলে আপনাকে অনেক ডাটা এন্ড ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে কাজ করতে হয়। কি হতে পারে আপনি নিজেও জানেন না কি হবে। আপনি যে সহায়ক শক্তির কথা বলছেন সেটার জন্য আবার সংবিধানকে আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন নির্বাচনকালীন সময় সরকারের জন্য যদি বলা হয় যে আমরা পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ দলগুলো নিয়েই করা হবে নির্বাচনকালীন সরকার, সেখানে বিএনপি আসবে না, কারণ সংবিধানের কারণে আসবে না। তাহলে আমাদেরকে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। সংবিধান অ্যামেন্ডমেন্ট কখন হয়? সংবিধান অ্যামেন্ডমেন্ট করার জন্য প্রেক্ষাপট তৈরি করতে হয়। সেই প্রেক্ষাপট আওয়ামী লীগ তৈরি করতে পেরেছিল, ওনারা তৈরি করতে পারেন। আমি শেষ করে যাই, কারণ সময় পারলে একটু বেশি নিয়েছেন, কারণ আমি একটা দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আমার উপর কিন্তু নজরদারি আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বিএনপি, আগামীকাল কি হবে আমি জানি না, কারণ আমি পারসেপশন নিয়ে কথা বলি না। আমি এর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় বিএনপি 79-এর নির্বাচনে আমি কর্মী হিসেবে দেখেছি কি অত্যাচার আমার উপর দিয়ে গিয়েছে। হাজার হাজার আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীর অবস্থা কি হয়েছিল। 86-এ এরশাদ সাহেবের নির্বাচন আমি দেখেছি, 91-এর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী অবস্থাগুলো আমার এখনো মনে আছে। আপনি শুনেন, বিএনপি ক্ষমতায় নেই, পারস ভাই এখনো বড় করে কথা বলে, মিডিয়াতে কথা বলতে পারেন ওনার দলের পক্ষে। 91-এর নির্বাচনে গোপালগঞ্জের লক্ষ্যে 23 নম্বরে থাকতে হয়েছিল। আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছিলাম নির্বাচনের পরে। এইসব অতীতগুলো বাদ দেন, ওই ভেরি ব্যাড এক্সপেরিয়েন্স। আমরা ওই প্রজন্মের 75 পরবর্তী প্রজন্মের রাজনৈতিক কর্মী। আমার চেয়ে অত্যাচারিত পারভেজ ভাই হন নাই। এখনো বলেন গণতন্ত্র নাই, আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন না, শেখ হাসিনা বলে কথা বলে। কোথায় গণতন্ত্র নেই? কথা বলার অধিকার কার কাছে নেই? আমার তো নিজের কাছে চিন্তাও করতে পারি না যে আমি ম্যাডাম খালেদার জায়গায় খালেদা বলবো। আমি অনেক রাজনৈতিক নেতা কর্মীকে দেখি মিডিয়াতে এসে শেখ হাসিনা বলে। শিষ্টাচারের ব্যাপার আছে। কে বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা নেই? কে বলেছে কথা বলার অধিকার নেই? আপনি যদি মনে করেন ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা আপনি না দেওয়া পর্যন্ত আমি ভাববো না যে আমি সহায়ক শক্তি হয়েছে, ওই জায়গায় আমি নাই। বিএনপিকে স্পষ্ট করতে হবে বিএনপি আসলে কি চায়। আমি যদি বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার অনুরোধ বিএনপির প্রতি, বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনে যাওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে বিএনপিকে। আজকে একটা শহরে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে এই যে ইনক্লুসিভ ডায়ালগ, ইনক্লুসিভনেস আনার ব্যাপারে, তো ওই অনুষ্ঠানটা তারা দাওয়াত করেছে এসটি ইমাম সাহেবকে, ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির একজন সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, তারপরে ব্যারিস্টার জিয়াউর রহমান খান, হাসান মাহমুদ আওয়ামী লীগের, এরকম ওদের উদ্দেশ্য ছিল যে ইনক্লুসিভিটি আর কি, একটা আলোচনার একটা প্রক্রিয়া শুরু করা। তা এখনো আমি দেখছি যে এই আলোচনার মধ্যে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। মানে আমরা ফর বেটারমেন্ট, আপনি কিছু আশা করেন কিনা যে হোয়াট গভর্নমেন্ট ক্যান অফার টু হোল্ড আ ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি ইলেকশন? দেখেন, আমি আপনাকে আমার বক্তব্য শুরুতে বলেছি ভাই, একটা আনসার দিতে হয়। 86-এ কথা বলেছেন, আমরা কিন্তু 86-এর মতো যদি ওনারা হয়ে থাকেন, 91-এও কিন্তু আমরা সেটা মন্ত্রীজ ছিলাম। 96-এও প্রবলেম, 2001-এও প্রবলেম। ইলেকশন 3টা কেয়ারটেকার হয়েছে, 2008 যদি হয় তাহলে 4টা হবে। 2008টাও কিন্তু আপনি কেয়ারটেকার নিতে হবে, কিন্তু দেওয়ার পরে কি হলো, বিএনপি থেকে বলা হয়েছে যে সেই ইলেকশনটাও ফেয়ার হয় নাই। আমাদের অবিশ্বাসের যে রাজনীতিটা আমাদের মধ্যে এমনভাবে পকড় আকার ধারণ করে বসে আছে,
ক্ষমতা থেকে যেমন আওয়ামী লীগ যদি হেরে যায়, আওয়ামী লীগ কিন্তু ঠিকই বলবে যে এটা শুক্র হয়েছে, 91-এ বলেছে, 96-এ আওয়ামী লীগ আসছে, বিএনপি বলেছে পুকুর চুরি হয়েছে, যেটা ভাই বলেছে। আমাদের এই যে সন্দেহের ভাব, এটাকে করতে হলে উচিত হবে প্রধানমন্ত্রীর অধীনে যে নির্বাচন হয়, সংবিধানের অধীনে হয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী একটা মেরুদণ্ড নির্বাচন, যাদের মেরুদণ্ড থাকবে, নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে। আপনি জানেন আমাদের সংবিধানের পাওয়ার দেওয়া আছে নির্বাচন কমিশনকে, তারা ইন্ডিপেন্ডেন্ট, কনস্টিটিউশনাল পোস্ট, তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। সেটার জন্য আইন চেঞ্জের অনেক প্রয়োজন আছে। যেমন আপনার একটা অসিরে যদি নির্বাচন কমিশন ইলেকশনের সময় এটাকে প্রত্যাহার করে নেয়, ইলেকশন পরেই আবার রিইনস্টেট করা হয়, এটা নিয়ে করে দিতে হবে যে এই ওসি 1 বছর আর 1 বছর মাথায় এই এলাকায় যেতে পারবেন, আইন করে দিতে হবে নির্বাচন কমিশনে। এত হবে কি যে অতি উৎসাহিত হয়ে লোকাল প্রশাসনে যারা, এরা কিন্তু অতি উৎসাহিত হয়ে সরকারের পক্ষের দলকে সাপোর্ট করে, কেন্দ্রীয় থেকে নির্দেশ না থাকলেও কিন্তু তারা এটা করে। এটা যেন বন্ধ করে আইন করতে হবে। আপনার নির্বাচন কমিশন বলেছেন আমাদের জনবলের অভাব, কেন? বাংলাদেশের গভর্নমেন্টের কাছে টাকার তো এখন নির্বাচন কমিশনের জন্য টাকার কোনো সমস্যা নাই, ফান্ড নেন, আপনি জনবল দেন। উনি বলেছেন আগে নির্বাচন যাওয়ার আগে যে আমাদের কোনো স্টাফ সঠিক না থাকাতে আমরা নির্বাহী বিভাগ থেকে নিয়ে লোক ইলেকশন করি, যার জন্য এরা আমাদের কথা শুনে না। ওটা অ্যাবসার্ড কথা বলতে, একদম নির্বাচন কমিশন যদি এরকম বলে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফেয়ার নির্বাচন কি করে হবে? ফেয়ার নির্বাচন করার জন্য আমরা এত বিতর্কে না গিয়ে নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করে করতে পারি সবাই মিলে, তাহলে দেখবেন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য আর আমাদের ঝগড়া করতে হবে না। এই দেশে একটা ভালো শুধু নির্বাচন কমিশন ফেয়ার। আপনি কিন্তু একটা ভালো কথা বলেছেন যে অফারটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে। এটা বুঝতে হবে যে আসলে ড্রাইভিং সিটে তো গভর্নমেন্টই আছে। সুতরাং আমি মনে করি যে গভর্নমেন্টের এখানে মানে মূল জবটা গভর্নমেন্টের, গভর্নমেন্ট কিভাবে করবে সেটা হচ্ছে মূল জিনিস। গভর্নমেন্টের মধ্যে একটা প্রবলেম হয়েছে, এটা আমাদের প্রশ্ন ছিল, আমি ভালো কথা বলি না, এটি বাস্তবতা, আমি এটাই বলছি বাস্তবতা। দে ক্যান অফার হোয়াট ইউ আর এক্সপেক্টিং। আমি এটা বড় দল, আপনি আরেকটা চিন্তা করেন, গভর্নমেন্টকে বাদ দিয়ে একটা ভাবেন যে আওয়ামী লীগ তো একটা বড় দল একটা। সুতরাং এই আওয়ামী লীগকে যদি আপনি অ্যাকোমোডেট করতে চান, তাহলে আওয়ামী লীগেরও পছন্দ হবে এমন একটা ব্যবস্থা দরকার। আমার কথাটি হচ্ছে কি, বিএনপি তো বিএনপির ব্যবস্থা চাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, গ্যাপটা হচ্ছে কোথায়। বিএনপি শুরু থেকে বলছে যে এমন একটা নির্বাচন চাই যেটা পার্টিসিপেটরি হবে, ইনক্লুসিভ হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে ওই যে উনি ভাই যেটা বললেন, তাজভাই বললেন যে বিএনপি পুকুরচুরি বলেছে, আওয়ামী লীগ সুখা বলেছেন, বাট স্টিল দ্যাট ওয়াজ ইনক্লুসিভ। এই কেয়ারটেকার অধীনে 4টা ইলেকশন তর্ক বিতর্ক থাকা সত্ত্বেও দ্যাট ওয়াজ ইনক্লুসিভ। যেটাতে ইনক্লুসিভ না সেটা হচ্ছে কি, যেটা দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের আন্ডার যেটা 2014 সালে যেটা অফার করেছে এবং যেটা হয়েছে, দ্যাট ওয়াজ ব্লান্ডার। মানে এটা হচ্ছে মানে কফিনে লাস্ট প্যারাকের মতো। এখন আমাদের কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে না আমরা সবাইকে রিভাইভ করতে হবে, তাহলে অবশ্যই অফারটা গভর্নমেন্টের কাছে আসতে হবে এবং গভর্নমেন্টের একটা হেলদিয়ার অফার লাগবে। কেমন হেলদিয়ার অফার লাগবে? দেখুন, আমাদের এশিওর ফিল করছেন না ওনারা যখন বলেন যে এই ব্যবস্থাটা যখন হবে, নির্বাচন কমিশন শক্তিশালী হবে, তারা শুধু রুটিন কাজ করবেন, আপনি এশিওর ফিল করছেন না? এতে এশিওর ফিল করার মতো সো মেনি সিনড্রোম আছে, আবার না করার মতো স্কাই ইজ দ্য লিমিট আছে। প্রবলেমটা হচ্ছে আস্থার সংকট। গভর্নমেন্ট যখন মনে করে, আপনি খেয়াল করছেন এভরি সিঙ্গেল কনভারসেশনে গভর্নমেন্টের একটা এলিমিনেশন মানে তাদের কাজ করে যে তারা সবাইকে নির্মূল করে দিবে, সবাইকে তার এভরিওয়্যার তারা থাকবে। তাহলে এই জিনিসটা হয় কি, অপর পক্ষের কাছে একটা আস্থাহীনতা জায়গাটা তৈরি হয়। এখন এই আস্থাহীনতা জায়গাটাকে যদি গভর্নমেন্ট ডেভেলপ করতে চায়, তাহলে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। আর যেটা সবচেয়ে বড় জিনিস যেটা আপনি বললেন যে দেখুন, প্রধানমন্ত্রী সাইমেন্টিয়াসলি একটা দলের প্রধান। সুতরাং আমার দেশে এখনো ওই কালচার আমরা অ্যাডাপ্ট হইনি, যেখানে আমরা চাই যদি দল ক্ষমতা থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশন করা যায় কিনা। আমাদের অ্যাটিটিউড হচ্ছে যে আওয়ামী লীগের যে টেস্ট তারা পেয়েছে উইদাউট ভোট, তারা থেকেছে এবং অটো হয়েছে অনেকে, এই টেস্ট তারা যেটা পেয়েছে এটা দানবের টেস্ট, এই টেস্ট যদি কন্টিনিউশন চায় তারা দে কুড হ্যাভ ডান দিস নেক্সট টাইম। তো এটা কিন্তু তাদের জন্য খুব একটা, আমি আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের জন্য একটা ব্যাড প্র্যাকটিস। যারা ভালো রাজনীতিবিদ আছে, নুরুল ইসলাম ভাইদের মধ্যে ভালো পলিটিশিয়ান আছে, তাদের জন্য চান্স কিন্তু এটা বড়। না, সব পলিটিশিয়ানরা ভালো, আমি এককভাবে না। আমি মনে করি আওয়ামী লীগ কি চাই সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের বিভিন্ন বক্তব্যগুলো থেকে প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ চাই সবাই মিলে নির্বাচন। এখন সবাই মিলে নির্বাচন আওয়ামী লীগ চাইলে হবে না, যারা আসবেন তাদেরকেও চাইতে হবে। তাজ ভাই একটা ভালো কথা বলেছেন, যত কথাই বলেন কেন, যতক্ষণ না পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের প্রতি আমরা আস্থাশীল হব না, ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচন করতে হবে না। এখন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর দিন থেকে তার গায়ে আপনি তুতো মেরে দিয়েছেন। হাউ ইউ ক্যান ম্যানেজ ইট? বিএনপি রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল, এখন একটা ফান্ডামেন্টাল সিস্টেম আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মনে করেন লেটস সে আমরা সিদ্ধান্ত নিলাম নির্বাচন কমিশনকে আরো বেশি ক্ষমতায়ন করা হবে। কাকে ক্ষমতা করা হবে? তার গায়ের উপর আপনি থুতু মেরে দিয়েছেন, থুতুগুলো নেবে কে? বিএনপি ডিড এ মিস্টেক। কারণ রাজনীতিতে কিন্তু একটা ছোট্ট ভুল আপনাকে কম্পেনসেট করতে হবে। এবং বিএনপি যখন আবার বলবে নির্বাচন কমিশন নিরপেক্ষ শক্তিশালী, তখন বিএনপির আগের কথাগুলো কোথায় যাবে? কারণ নিয়োগের আগেই তার সমালোচনা করে বসে আছে। সেই জন্য রাজনীতি কিছু অপেক্ষা করতে হয়, দেখতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম, ধন্যবাদ জনাব পারভেজ, ধন্যবাদ
রাজ রহমান স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।